দেখুন, আগামীকাল 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। আগের সমস্ত সমাবেশের সঙ্গে এবারেরটার পার্থক্য কী? এটা কিন্তু কোনো কুইজের প্রশ্ন না, এটা প্রত্যেকবারই এই ধরনের সমাবেশের আগে এই প্রশ্নটা আমাদের মাথার মধ্যে আসে, কারণ সবসময় কিন্তু এটা খুব স্পেশাল করার চেষ্টা হয় তৃণমূলের তরফ থেকে। এবারও হবে। ওই বললাম পার্থক্য আছে, স্টেজের পার্থক্য। দুটো র্যাম্প থাকবে স্টেজে, একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, আরেকটা না যা ভাবছেন সেটাও খানিকটা ঠিক, তৃণমূলের বিধায়ক সাংসদদের জন্য। দেখুন, লোকসভা ভোটের আগে ব্রিগেডে সভা করেছিল তৃণমূল, সেই সভাতেও কিন্তু র্যাম্প ছিল, কিন্তু তার মানে আপনারা ভাবছেন তো যে এটা তার নতুনত্ব কী হলো? একটা র্যাম্প ছিল, আড়াআড়ি আর লম্বালম্বিভাবে সেই র্যাম্প ধরে স্টেজ থেকে শটান জনতার মধ্যে চলে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই র্যাম্প ধরে হাঁটতে হাঁটতেই প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর প্রার্থীদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটেছিলেন। হ্যাঁ, প্রথমে ভাবছিলাম যে র্যাম্পে হেঁটে লোকসভা ভোটে সাফল্য এসছে। আমাদের তো একটা ওই দেখবেন পরীক্ষার সময় বাড়ির থেকে বেরোনোর সময় দেখেছিলাম যে বাঁ পাশের জানলাটা খোলা ছিল, সুতরাং ওটা প্রত্যেকবার খোলা থাকতে হবে। বা খেলার সময় দেখবেন যে খুব টান উত্তেজনার ম্যাচ, এ তো ছোটোবেলায় রেগুলার হতো, তখন ক্রিকেটের একটা অন্য চার্ম ছিল, তখন দেখতাম উঠলেই আউট হয়ে যাবে, উঠবি না, বসে থাকতে হবে, এরকম ব্যাপার আর কি। এগুলো আমরা নিজেরা বানিয়ে নিই। সুতরাং এই তৃণমূল হয়তো ওই র্যাম্পটাকে লাকি চার্ম মেনে নিয়েছে আর কি, এটা মানতেই পারে, এর মধ্যে কোনো অস্বাভাবিক কিছু নেই, হতেই পারে। যদিও খোঁজ নিয়ে জেনেছি ঠিক সেরকম ব্যাপারটা নয়, ওই সিঁড়ি ভেঙে যাতে তৃণমূল নেত্রী এবং প্রবীণ নেতাদের স্টেজে উঠতে না হয় সেজন্যই নাকি ওই ঢালু র্যাম্পের ব্যবস্থা করা হয়েছে, মানে প্রবীণদের জন্যই সুব্যবস্থা। এমনিতে ইদানিংকালে দেখবেন ওই গুগলে মাঝে মধ্যে বিভিন্ন জায়গা সম্পর্কে আপনি যদি জানতে চান তাতে এরকম লিস্ট দিয়ে দেয়, ওখানে কি কি সুযোগ সুবিধা আছে। তার মধ্যে এই প্রবীণদের জন্য হুইল চেয়ারে করে ওঠা বা প্রবীণদের ওঠার জন্য এরকম র্যাম্প এই ধরনের বা লিফট এই ধরনের সুযোগ সুবিধাগুলো আছে কিনা সেগুলো ইদানিংকালে সেগুলো মেনশন করে দেওয়া থাকে। আচ্ছা, এখানেও এই যে গোটা ব্যাপারটা একদম এই প্রবীণদের জন্য আলাদা করে এরকম সুবন্দোবস্ত, এটা কি সমাবেশের আয়োজনের দায়িত্বে প্রবীণরা রয়েছেন বলে? এটা কিন্তু অনেক নিন্দুকে এটা বলছেন, জানেন তো। আজ বিকেলে 21শে সভাস্থল পরিদর্শনে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তার পাশে যারা ছিলেন তাদের নামগুলো একবার দেখুন: সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, মদন মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়, সবাই প্রবীণ গোষ্ঠীর মানে মমতা ঘনিষ্ঠ, এরকম ব্যাপারটা কি। যদি মমতা বন্দ্যোপাধ্যায় তো দলনেত্রী, সবাই তার দলে, তার আন্ডারে। এমনিতেও দেখলাম সায়নী ঘোষ, দেবাংশু ভট্টাচার্যরা তারা তো ছিলেন, তারা তৃণমূল নেত্রীকে প্রণাম করেছেন, কিন্তু দাঁড়িয়েছিলেন একটু দূরে। দেবাংশুকে মুখ্যমন্ত্রী বলেছেন যে তৃণমূলের আইটি সেলকে আরও সক্রিয় হতে হবে, এটারও একটা তাৎপর্য আছে। মানে ইদানিং চারপাশে যা এই সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে সেগুলোকে আটকাতে গেলে আইটি সেলকে যে আরও সক্রিয় হতে হবে সেটা তো বোঝাই যাচ্ছে আর কি। তবে হ্যাঁ, তমলুকে দেবাংশু ভালো লড়াই করেছেন বলেও তারিফ করেছেন মুখ্যমন্ত্রী, এবং তার সঙ্গে আরেকটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। এটা আমার ধারণা দেবাংশু ভেতরে এইটার শোনার পর ফুটতে শুরু করেছেন, কারণ এই কথাটার মধ্যে একটা ইঙ্গিত আছে। বলেছেন হারের প্রতিশোধ 2026-এ নিতে হবে। মানে 2026-এ তাহলে দেবাংশু একটা চান্স পাচ্ছেন, এটা অন্তত উনি সবার আগে জেনে গেলে। ওই এর আগে আমরা দেখেছিলাম মহুয়া মৈত্রর ক্ষেত্রে যখন তার ওই সাংসদ পদ খারিজ হয়েছিল, তখনই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন যে মহুয়া মৈত্র জিতে দেখিয়ে দেবেন যে তার পাশে মানুষ আছেন, এবং সেই সময় নিশ্চিত হয়ে গেছিল যে মহুয়া মৈত্র ফের একবার তৃণমূলের প্রার্থী হচ্ছেন, এবং সেই অর্থে তিনিই ছিলেন তৃণমূলের প্রথম ওই সংসদ নির্বাচনে, লোকসভা নির্বাচনে প্রথম ঘোষিত প্রার্থী। তাহলে কোথাও গিয়ে দেবাংশুও কি প্রথম ঘোষিত প্রার্থী হয়ে গেলেন 2026-এর বিধানসভা নির্বাচনের জন্য?
দেখা যাক সেটার এখন মানে একই সঙ্গে আমার ধারণা, বুঝলেন তো, ভেতরে ভেতরে ফুটছেন, ভেতরে ভেতরে প্রবল উদ্দীপ্ত হয়েছেন, আবার একই সঙ্গে ভেতরে ভেতরে টেনশনও শুরু হয়ে গেছে দেবাংশু। এদিন প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্রর সঙ্গেও মুখ্যমন্ত্রীর কথা বলাটা খুব ইন্টারেস্টিং, খুব সিগনিফিক্যান্ট, তাৎপর্যপূর্ণ। তার কারণ ওনার এলাকা ওই মালদহের মানিকচকে বিদ্যুৎ সংকট নিয়ে ওই যে গ্রামবাসীদের অবরোধ, তারপর পুলিশের সাথে সংঘর্ষ, যাতে 2 জন গ্রামবাসী 3 জন পুলিশ আহত, সব মিলিয়ে তো একদম রণক্ষেত্র হয়ে গেছিল জায়গাটা। সেই সাবিত্রী মিত্রর সঙ্গে মুখ্যমন্ত্রী এই বিদ্যুৎ সংকট নিয়ে কথা বলেছেন এবং বলেছেন যারা এরকম করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সাবিত্রী মিত্র জানিয়েছেন যে গত 1.5 মাস ধরে ওই এলাকায় লোডশেডিং চলছে। সেটা নিয়ে অবশ্য মানে এই লোডশেডিং রয়েছে যেই মুহূর্তে বলে দিয়েছেন, তখন তো ওই অরূপ বিশ্বাস যে লিখিত একটা বিবৃতি দিয়েছিলেন যাতে বলা হয়েছিল বাংলায় লোডশেডিং হয় না, সেটা তো আবার কোথাও গিয়ে সর্বনাশ করে ছেড়ে দিলেন দাবিটা। তো যাই হোক, মুখ্যমন্ত্রী সেটা নিয়ে আলাদা করে কিছু বলেননি, কিন্তু নিশ্চিন্তে থাকতে পারেন যে তার কানে গেছে গোটা কথাগুলো, কিচ্ছু তার কানে এড়ায় না, এটা আমরা দেখেছি। সাবিত্রী মিত্র আরও একটা কথা এই ফাঁকে বলে দিয়েছেন যে স্থানীয় এক কংগ্রেস নেতার উস্কানিতেই এই ঘটনাটা ঘটেছে। এবার এইটার পরিপ্রেক্ষিত মানে আগের কথাটা যেটা বলেছিলেন, যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কাউকে ছাড়া হবে না, তাহলে সেই লিস্টে কি নাম যোগ হলো আমরা জানি না, কিন্তু এইটা তো দেখলাম যে শহীদ সমাবেশের মঞ্চের নিচে একটা ছবি তৈরি হলো, আর সেই ছবির কেন্দ্রবিন্দুতে যিনি রইলেন তার নাম যথারীতি মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার চারপাশে তার প্রবীণ সৈনিকরা। 21শে জুলাই সমাবেশ থেকে তৃণমূল নেত্রী ঠিক কী বলবেন, কোন রাজনৈতিক বার্তা দেবেন, সেটা তো কাল বোঝা যাবে। নর্মাল কোর্সে এই রকম সময়ে এই একটাই টেনশন থাকে তৃণমূল কর্মীদের মনে, একটা জানার আগ্রহ প্রবল, কি বলবেন, কি হবে এরকম একটা ব্যাপার আর কি। হ্যাঁ, আজকে ওই মানে কি বলবেন সেটার অপেক্ষাটা থাকবে, কিন্তু তার আগে তাদের বাকি সবার আরেকটা জিনিস আরেকবার জানা হয়ে গেল, তৃণমূলে এখনও একটাই নক্ষত্র, বাকিরা স্যাটেলাইট। এবার সেই স্যাটেলাইটের মধ্যে যারা বয়সে প্রবীণ তাদের কক্ষপথটাই নক্ষত্রের সবচেয়ে কাছাকাছি। শান্তিপূর্ণভাবে মাথা ঠান্ডা করে সবাই আসবেন। ট্রেনে যারা আসবেন, ট্রেন তো আপনারা জানেন ওদের কিন্তু 15 দিন আগে মিটিং করে আমরা রিকোয়েস্ট করেছিলাম রেল পরিষেবা যেন ঠিক মতো থাকে। আমরা আবেদন করছি, আগাম বলে রাখছি, আমাদের এখানে নেতা কেউ নেই, এখানে সবাই তৃণমূলের সহকর্মী।